গুরুজি, কিছুদিন আগে অম্বুবাচী শেষ হলো। এই অম্বুবাচী এই তিথি এটা কি? এটা যদি আপনি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আজকের যুগে যদি আমরা ইন্টারনেটে সার্চ করি অম্বুবাচী কি, খুব সহজেই একটা না একটা কিছু পেয়ে যাব। যেমন পৃথিবী ঋতুমতী হন এই সময়, যদি সেই কোশ্চেনের অ্যান্সার হয় যে এটা আমাদের কাছে করার কোনো ইয়ে নেই, যেটা নেটেই জেনারেল অ্যান্সারগুলো থেকেই যায়, কারণ ওটা জেনারেল। এবার অম্বুবাচী কি আর কতখানি যারা সাধন পথে আছে তাদের কাছে মাহাত্ম্য কি, আর একটা কথা যেটা বললে তিথি, অম্বুবাচী তিথি, হ্যাঁ, এইখানেই অ্যান্সার। এর মধ্যে অম্বুবাচী তিথি, অম্বুবাচী কি, জেনারেলি আমরা জানি যে এই আষাঢ় মাসে এই সময়, যে সময় বলে অম্বুবাচী বিবেচনা করা হয়েছে, সেই সময় পৃথিবী ঋতুমতী হয় বলে একটা জেনারেলি ইন্টারনেটে কেন বই খাতাতেও দেওয়া আছে। এর বাইরে গেলে বুঝতে পারা যাবে যে অম্বুবাচীটা কি, এবং এর আবার নানা রকম ভারতবর্ষে নানা রকম জায়গায় নানানভাবে লোকে এর ডেসক্রাইব করেছে। কেউ 3 দিন পালন করে, কেউ 2 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন। প্রবলেমটা কি, সঠিকতাটা কোথায়? নিশ্চয়ই তার জন্যে সঠিক কোনো দিক আছে। এবার না জেনে যে যেরকম ভাববে বা তার বুদ্ধি দিয়ে যতটুকু গেছে ততটুকুর দ্বারা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে শুরু করেছে। আচ্ছা গুরুদেব, পঞ্জিকাতে আমরা দেখতে পাই ওখানে তো একটা নির্দিষ্ট একটা লেখা থাকে যে অমুক দিন, হ্যাঁ অমুক। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। এবার পঞ্জিকাতে যেটা দেয়া থাকে, পঞ্জিকা আমাদের ভারতবর্ষে তো একটা না, হ্যাঁ, অনেকগুলোই আছে। তার মধ্যে দুটো পঞ্জিকাকে খুব গুরুত্ব দেওয়া হয়, একটা গুপ্তকেশর, একটা বিশুদ্ধ সিদ্ধান্ত। তো জেনারেলি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা আমরা কি করি না, সেখানে এনসিলরি যিনি, তার ক্যালকুলেশন ছিল যে আমি স্থান অনুযায়ী ভেঙে নিতে পারি। তার ক্যালকুলেশনটা দেয়া হয়, তার উপরে পঞ্জিকার পরও নিজেকে আবার ক্যালকুলেট করে নেওয়া যায় যে আমি কোন স্থানে আছি। সাপোজ কলকাতা দেয়া আছে, কলকাতার কোন জায়গায় আছি তার জন্য অক্ষাংশ চেঞ্জ আছে, সেটাকে ভেঙে নিতে হবে, সেটার ক্যালকুলেশনটা জানতে হবে। এবার ব্যাপার হচ্ছে, আমি যদি তন্ত্র, বিশেষ করে তন্ত্র যদি করতে যাই, তাহলে আমাকে অবশ্যই এই সব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। বেসিক্যালি আমি এডুকেটেড বিশাল হতে হবে, বিশাল অঙ্কবিদ হতে হবে এমন না, কিন্তু আমি যে সাবজেক্টটা করছি সেই সাবজেক্টের ওপর যেটুকু অঙ্ক আছে সেটুকু করতেই হবে, নাহলে তন্ত্র করা যাবে না। আর ওটার জন্য কোনো বয়স হয় না, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। জেনারেলি যদি নিরক্ষর না হও তাহলে এই সহজ অঙ্কগুলো বোঝা যেতে পারে, যদি বোঝার চেষ্টা করি, না হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা। এবার আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আমরা একটু বেশি বিশ্বাসের ওপর পা দিয়ে হাঁটি, বা শেখানো হয় তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তা শাস্ত্র কোনোদিন বলে না। শাস্ত্রের কাছে বিশ্বাসের ব্যাখ্যাটাই অন্যরকম। আর জেনারেল লোকগুলো শাস্ত্রের এই বিশ্বাসের ব্যাখ্যাকে অন্যরকম করে দিয়েছে। বিশ্বাস শাস্ত্রোক্ত মতে যাহা বুঝে অন্তরত্ব করতে পারলে তাহাই বিশ্বাস, যা বোঝনি তা কখনো বিশ্বাস না। যেটা আমি বুঝলাম না অথচ তোমার মুখে কারোর মুখে শুনলাম, তার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে গেলাম, সেটাকে অন্ধবিশ্বাস বলে। বিশ্বাস শাস্ত্র মতে বলে। আমরা জ্ঞান লাভের উপায় আমাদের কোথায় না, একটা হচ্ছে বই পড়ো, রিসার্চ করো, আর একটা হচ্ছে শোনো। হ্যাঁ, এবার তার মধ্যে আছে গুরুমুখী বিদ্যা। শোনা আর গুরুমুখী বিদ্যা। গুরুর মুখ হতে শুনলাম, আবার গুরুর মুখ হতে বিদ্যা গ্রহণ করলাম। গুরুমুখী বিদ্যা, দুটো কথা কিন্তু একই রকম শুনতে লাগলেও জিনিসটা আলাদা। আমরা যা কিছু শুনি সেটা আমার যতক্ষণ না ভেতরে প্রবেশ না করে আর তাকে আমি আমার মতো বোঝাতে না পারি, ততক্ষণ সেই শোনাটাকে শুধুমাত্র শোনা বলে, যে কোনো মুখ থেকে শোনা। আর যদি আমি বলি যে আমার গুরুমুখী বিদ্যা,
সেই বিদ্যাটা কি, যাহা গুরু হইতে আমি নিলাম তাহাকে আমি আমার মতো সাজাতে পারলাম এবং তার দ্বারা একটা বিদ্যা তৈরি হল, যে বিদ্যাটা আমি আবার প্রদান করতে পারবো, তাকে বলে গুরুমুখী বিদ্যা। তা গুরু মানে বিশ্বাস থেকে এগুলো আসছে। আমার গুরু আমাকে সাপোজ কিছু বলেছেন, আমার গুরু যা কিছু বলেছেন তা কিছু গুরুর কনসিডারেশনে জানা, তবে আমাকে বলেছেন। আমি শুনেছি, আমি বুঝিনি, সেক্ষেত্রে সত্য মিথ্যা যাই হোক সেটা বিদ্যা নয় আমার কাছে, যদি আমি না বুঝি। আমি বুঝলে তবেই বিদ্যা, কারণ বিদ্যা স্থির না, বিদ্যা কন্টিনিউয়েশন এগিয়ে যায়। তা আমি যদি না বুঝি আমি তোমাকে বোঝাতে পারবো না। গুরু আমাকে এই বিদ্যা প্রদান করেন কেন? যাতে আমি এটা নিয়ে যেতে পারি। গুরু শোনাতে যদি প্রদান করে থাকেন তাহলে শুনবে এবং বাইরে যাবে, ওটাকে গুরুমুখী বিদ্যা বলেন, ওটা গুরুমুখ হতে শোনা বলে। এবার অম্বুবাচী তিথি বলা হল। তিথি মানে কি? আমাদের আকাশে মহাকাশে আমরা যে স্তরে বাস করি আর যে স্তর থেকে আমরা মহাকাশের বিচার করি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারা, এই যে কথাগুলো বলি, এই স্তরের মধ্যে যখন যেখানে মহাকাশে যে সময় যে যাকে কানেক্ট করে সেই অনুযায়ী একটা করে তিথি হয়, কিন্তু প্রত্যেকটা তিথিকে আমরা ধরতে পারি না। আমরা যে তিথিটাকে বুঝেছি, জেনেছি, সেই তিথিটাই পালন করি। বাকি এমন না যে মহাকাশে আর তিথি লাগছে না। আমরা যতটুকু জেনেছি, বুঝেছি, ততটুকুকেই আমরা পালিত রূপে মেনে নিই। বুঝতে পারছি? এবার অম্বুবাচী তিথিটা, অম্বুবাচী তিথিটা জেনারেলি কি হয়, হবে আষাঢ় মাসে, মানে জুন মাসে। আষাঢ় মাসে কেন হবে? আষাঢ় মাসে এই জন্য হবে, আষাঢ় মাসে রবি, মানে আমরা সানকে বলি, তাকে 12 ভাবে ভাগ করা হয়েছে, মানে রবির মুভমেন্ট নিয়ে। সে 30 দিনে একটা 30 ডিগ্রি কভার করে। এবার আষাঢ় মাসে রবি তখন মিথুন রাশিতে আছে। এবার মিথুন রাশিতে এলো তো কংসা তিথি তো পড়ে গেল। আমি যে একটু আগে বললাম সংযোগ, রবি একটা রাশিতে 30 ডিগ্রি কভার করে কম বেশি 3টে নক্ষত্রকে সঙ্গে। ঠিক আছে? এবার তাহলে আমার অঙ্কটা এইখানে শুরু হয় যে রবি 30 দিনে 30 ডিগ্রি কভার করে। রবি যখন আষাঢ় মাসে মিথুন রাশিতে থাকে তখন তার 6 নম্বর নক্ষত্র হয় আদ্রা। সেই আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অম্বুবাচী তিথিকে আমরা মানি, যে প্রথম পাদে যখন রবিকে স্পর্শ করে তখন তিথি, ওই যে কথাটা বললে তিথি, ওই তিথিটা কানেক্ট হয়ে যায়। এবার এটা কতদিন থাকবে? একটা আদ্রা নক্ষত্রে যত মান তত দিন থাকবে, 16 দিন থাকবে। তার মানে অম্বুবাচীটা আমরা পালিত করতে পারি 16 দিন পর্যন্ত, শাস্ত্রোক্ত। গুরুজি, তার মানে এই পুরো 16 দিন সময়টাই শুভ? শুভ অশুভ ফ্যাক্টরটা অন্য জায়গায়, শুভ অশুভ নিয়ে কথা না। এটা যে কোনো সময়ই শুভ, তাকে বানাতে পারলে শুভ। হ্যাঁ, এটা কথা। আমরা যে তিথিটাকে বুঝেছি সেই তিথি ওয়াইজ বলছি। আমরা বললাম না আকাশে অনবরত তিথি লেগে আছে, আমি এর ব্যাপারটা বলছি যে তার মানে অম্বুবাচী তিথিটা কতদিন থাকবে? 16 দিন থাকবে। ঠিক আছে? প্রথম, এবার কেন 16 দিন থাকে? কারণ 13 ডিগ্রি 20 মিনিট তাকে অতিক্রম করতে হয় আদ্রা নক্ষত্র। তার প্রথম পাদ 3 ডিগ্রি 20 মিনিট। এবার রবি তাকে 3 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করতে হবে। সেই প্রথম পাদটাকে ভারতবর্ষে, বিশেষ করে এই অম্বুবাচী মেলা টেলা যা দেখেছ আসামে কামাখ্যায়, এটাকে পালন করা হয় প্রথম পাদটাকে ধরে। সেটা হয় কতদিন না, 3 রাত্রি আর 20 মিনিটের জন্য হাফ। কম বেশি সব সময় প্রত্যেক বছর
84 থেকে 96 ঘন্টা পর্যন্ত হবে লিপ ইয়ার ওয়াইজ। বিশেষ করে বাংলায় তন্ত্রমতে পুজোর খুব গুরুত্ব আছে। এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম, যেটা আসামে ভীষণভাবে বিখ্যাত, সারা ভারতবর্ষ সকলেই জানে, বা সারা ভারতবর্ষ বলবো কেন, সারা পৃথিবী। তা আসামের এই কামাখ্যায় এই 4 দিন কোত্থেকে এলো, সেই ব্যাখ্যাটাই আমি করে বলছি। এই 4 দিন এলো আদ্রা নক্ষত্রের 3 ডিগ্রি 20 মিনিটের জন্য। বলছে 3 রাত যাপো, মানে 3টে রাত পুরো ঘোরো, আর 20 মিনিটের জন্য সেটা দিনে রাতে যখন যেরকম ভাবে তিথিটা পড়ে সেটুকু করতে হবে। 5th ডে থেকে তুমি শুরু করো। ওটাকে যদি মানুষের উপর ফেলি, সায়েন্টিফিক্যালি দেখা যায় ইনসুলেশন সার্কেলটা হয়, সেটাকেও 4 দিন থেকে 5 দিন কনসিডার করা হয়। মানে 3rd ডে তো অবশ্যই 3টে, এবং 4th বা 5th। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি, ওই 84 ঘন্টা বা 96 মিনিটের, 96 ঘন্টার মধ্যেই এটা জেনারেলি। এবার কারোর কারোর অনেক রকম প্রবলেম থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু পৃথিবীর বুকে সেই প্রবলেম নেই। পৃথিবীর জন্য ওটা সবসময় সমান, তাই জন্য ওরা একটা ফিক্সড টাইম দেওয়া আছে, বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। এবার ঘটনা হচ্ছে, মানে আমি বললাম যে কিছুতে মানে অনেক জায়গাতে অনেক মানুষই কনফিউশন, সেটা কি না কতদিন পালন করব। আবার আমি বলে দিলাম 16 দিন। হ্যাঁ, আমি আচ্ছা গুরুদেব, দেখা যাচ্ছে এটাই কি ওই প্রবৃত্তি নিবৃত্তি বলে যেটা আমরা পঞ্জিকাতে দেখে থাকি, আপনি কি সেটার কথা হ্যাঁ, বলছেন? সেটাই প্রবৃত্তি নিবৃত্তি মিন্স, আমি তো একটু আগেই বললাম ওটাকেই প্রবৃত্তি নিবৃত্তি বলে। কামাখ্যায় কিভাবে ধরছে? কামাখ্যা এইভাবে ধরছে, রবি যখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে এলো, প্রথম পাদটা থাকে 3 ডিগ্রি 20 মিনিট, তো প্রথম পাদে এলো মানে ওটাকে প্রবৃত্তি বললো, আর 3 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করে গেলে নিবৃত্তি। আচ্ছা, একদম সহজ বাংলা, সহজ হিসেবে, অত অঙ্ক করতে হবে না। জেনারেলি আমি যতটা সহজ করা যায় বুঝিয়ে দিচ্ছি। তো সেইটাকেই প্রবৃত্তি নিবৃত্তি বলে। জেনারেলের জন্য কি থাকে এই অম্বুবাচী, আর সাধকদের জন্যই বা কি করা উচিত যারা সাধনা বলছে। অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি যারা জেনারেল আছেন তাদের জন্যে তেমন কোনো ব্যাপার নেই, বরং মন্দিরের দ্বার ফার বন্ধ থাকে। বিধবাদের এটাকে পালন করতে বলা হয়। আমি অনেক জায়গায় দেখেছি, আমার ছোটবেলাও দেখেছি। জেনারেলি আর কি কি করতে হবে এমন কোনো বিধি নেই এগুলো। আর বেসিক্যালি অম্বুবাচী তিথিটা যারা তন্ত্রমতে দীক্ষিত তাদের কাছে প্রচণ্ডভাবে প্রাধান্য দেয় এবং মানতেই হয়। মানে স্ট্রিক্টলি বলা শাস্ত্রে যে তোমায় মানতেই হবে। কি মানতে হবে? মিনিমাম যারা গৃহী সাধক তাদের জন্য ওই 3 ডিগ্রি 20 মিনিটটা মানতেই হবে। এতে কি হবে না, 5টা অঙ্গে পুরস্চরণ করতে হবে তোমাকে। এটা হচ্ছে জেনারেলি মানতেই হবে, 5 অঙ্গে তোমার পুরস্চরণ করতে হবে। এরপর সাধক অনুযায়ী সেই পুরস্চরণের অঙ্গও বাড়ে। আরেকটু ওপর দিকে সাধক হলো, আরো বেশি কিছু জানবো, তার মিনিমাম 7 অঙ্গে করে থাকবে, 5 অঙ্গে না 7 অঙ্গে। কিন্তু পঞ্চাঙ্গটা হচ্ছে আবার পঞ্চাঙ্গ পুরস্চরণ। এটা কাদের জন্য না, জেনারেলি তুমি দীক্ষিত মানেই তন্ত্র মতে তোমায় পঞ্চাঙ্গ পুরস্চরণ করতেই হবে। এরপর তার উপর দিয়ে 16 দিন অব্দি নিয়ে যাওয়া হবে। এটা শাস্ত্র তো আমার কথা। এবার সেগুলোকে আলাদা করে শিখতে হবে, এবং ওই যে বললে গুরুমুখী বিদ্যার দ্বারা, ওইগুলোর আর ডেসক্রিপশন বইতে থাকবে না। পরের অঙ্গগুলো তোমায় শিখে শিখে গুরুমুখী বিদ্যাই রাখতে হবে, শুনলে হবে না। তার কারণ তুমি আবার আরেকজনকে দিয়ে যাবে। এইভাবেই পৃথিবীটা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে চলবে, এটাই নিয়ম। আচ্ছা।